6 জুলাই অর্থাৎ গত সোমবার যেদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন, বাধ্য হয়ে আশ্রয় নিলেন, সেই দিন রাত্রে ঢাকা শহরে, শুধু ঢাকা শহর নয় গোটা বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর নাকি গণহত্যা হয়েছে। গণহত্যা যে হয়েছে তার বেশ কিছু উদাহরণ দেখা যাচ্ছে পরবর্তীকালে, এবং জানা যাচ্ছে যে মূলত মারা হয়েছে পুলিশ কর্মীদের এমনভাবে মারা হয়েছে, থানার ভেতরে আগুন দিয়ে তাদেরকে আটকে, সেখানে গর্ভবতী নারী পুলিশ কর্মীও ছিলেন, এরকম ঘটনা আমরা জানতে পেরেছি। সেই সমস্ত ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সবাই দেখেন রাজারবাগ শিরুমিয়ার সামনে থেকে ভাই, সবাই দেখেন 10-12টা অ্যাম্বুলেন্সে করে ভাই যাত্রাবাড়িতে আমাদের যে সকল পুলিশ ভাইরা মরছে সবার লাশ নিয়ে আসা হয়েছে ভাই। দেখেন এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই, এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই, সব আমার ভাইয়ের লাশ, সব আমার ভাইয়ের লাশ ভাই। দেখেন প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আমার ভাইয়ের লাশ, কোনোটাই কোনো বিসিএস অফিসার নাই। আপনারা ভাই এই রক্তের সাথে বেইমানি করেন না ভাই, রক্তের সাথে বেইমানি করেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা একজনও কর্মস্থলে যাব না। সব আমাদের ভাইয়ের লাশ, একজন বিসিএস এর লাশ নাই। আপনারা কেউ রক্তের সাথে বেইমানি করবেন না। যদি আজকে রক্তের সাথে বেইমানি করেন, আপনার রক্ত একদিন আপনার সাথে বেইমানি করবে। সবাই দেখেন, সবাই দেখেন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এটাও স্পষ্ট বোঝা গেছে যে ছাত্র আন্দোলনের নেপথ্যে আসলে কাজ করেছিল কারা। বিএনপি, জামাত, শিবির, এরা প্রত্যেকে পরিকল্পিতভাবে সরকার ফেলার জন্য এবং দেশের ভেতরে তাণ্ডব চালানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেছিল। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেছিল তারই উদাহরণ আজকে চোখের সামনে দেখা যাচ্ছে, যখন মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে উড়ে এসে দেশের শাসনভার নিজের হাতে নিচ্ছেন। এরকম খবরও পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারের মধ্যেও তার ছেলের বাল্য বন্ধু আরাফাত নামের জনৈক, যিনি এই মুহূর্তের প্রাক্তন মন্ত্রী, তথ্যমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তিনিও নাকি ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, এই যে বিস্ফোরক তথ্যগুলো উঠে আসছে, ক্রমশ আরও বেশি করে আসতে থাকবে, তার থেকে একটা জিনিস স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটা সম্পূর্ণই পূর্ব পরিকল্পিত, এবং সেখানে প্রচুর টাকা পয়সা বাইরে থেকে ঢুকিয়ে এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে ছাত্রদেরকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাদেরকে ব্যবহার করে আসলে জামাত, বিএনপি এবং সেই সঙ্গে উগ্র ইসলামপন্থীরাই আজকে বাংলাদেশকে বিধ্বস্ত করে চলেছে। কিন্তু এই বিধ্বস্ত করাতেই কাজটা শেষ হয়ে যাচ্ছে না। আগামীতে কোন দিকে যাবে বাংলাদেশ, এই নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে সেটা তো আপনারা সকলেই জানেন। পরিস্থিতি সম্পূর্ণ নারকীয়। তার অসংখ্য উদাহরণ আমরা আপনাদের কাছে দেখিয়েছি, আপনারা দেখতেও পাচ্ছেন বিভিন্নভাবে। কিন্তু না, আমরা চাইছি না যে এই নারকীয়তাকে আরও বেশি করে বাড়োয়া দেওয়ার জন্য আপনাদের সামনে সেগুলোকে তুলে আনতে। আমরা গতকালও এই কথা বলেছি, আজকেও একই কথা বলবো। তাই যে কথা বলবো, যেদিকে যাব, সেই বিষয়গুলো বোঝানোর আগে চলুন বাংলাদেশের এক মানবাধিকার কর্মীর সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নাম সঙ্গত কারণেই বলা যাবে না, অবশ্যই জানাবো না যে তিনি কোথায় রয়েছেন, কোন অবস্থায় রয়েছেন, কিন্তু তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো আপনারা শুনলে বিস্মিত হবেন যে আসলে বাংলাদেশে কোন খেলাটা খেলা হয়েছে। বন্ধুরা, আমরা কথা বলছি বাংলাদেশ থেকে একজন সংস্কৃতি কর্মীর সঙ্গে। সঙ্গত কারণেই তার নাম, তার পরিচয় এই মুহূর্তে আপনাদের জানানোর কোনো উপায় আমার কাছে নেই, কারণ অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলেছে। কিন্তু তার কাছ থেকে কিছু তথ্য আমাদের জানা দরকার যে কি চলছে বাংলাদেশের অভ্যন্তরে, কেন এই পরিস্থিতি হচ্ছে। আপনাকে প্রথমেই জানতে চাইবো, স্বাগতম জানাচ্ছি আনন্দম টিভিতে, জানতে চাইবো যে শুরু থেকে এই আন্দোলন নিয়ে যারা সংশয় ছিল তারা এখন আশঙ্কিত, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। যে বাংলাদেশের এই ক্রান্তিকাল বা একটা যেটাকে পরিবর্তন বলা হচ্ছে, এই সময়টাকে মানুষের কাছে পৌঁছাবার উদ্যোগ নেওয়ার জন্য। আর আপনার যে প্রশ্নটা, যে যারা হচ্ছে আন্দোলনের পক্ষে ছিলেন না তাদের মানে সংশয়টা কোথায় ছিল, তাদের সংশয়ের জায়গাটা ছিল, দেখুন, আওয়ামী লীগ গভর্নমেন্টের যে ভেতরের দুর্নীতির যে চিত্র আমরা দেখেছি, তারপরে এখানে নানান ধরনের মানে করাপশনের অনেকগুলো দিক রয়েছে এখানে। তারপরে
নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে গত 2-3 সময়। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং একটা গভর্নমেন্ট যখন 15 বছর ক্ষমতায় থাকে তার ব্যাপারে ক্ষোভ থাকাটা ভীষণ স্বাভাবিক এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় যেটা হয় যে ক্ষমতার সঙ্গে যুক্ত যে সংগঠনগুলো তারা প্রচন্ড মানে স্বৈরাচারী আচরণ করতে শুরু করে। এই সংকটগুলো আমাদের ছিল, সবকিছুই আছে। তো আওয়ামী লীগ গভর্নমেন্টের উপরে ক্ষোভও রয়েছে মানুষের, কিন্তু এই আন্দোলনকে তারপরেও অনেকেই সমর্থন দেয়নি। না দেবার অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই আন্দোলনের পেছনে কোথাও গিয়ে সবাই শঙ্কা প্রকাশ করছিল যে হয়তো জামাত শিবিরকে বাংলাদেশে পুনরায় সেই পাকিস্তানপন্থী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি তাদেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার একটা হয়তো বা চক্রান্ত ভেতরে চলছে। এই শঙ্কা থেকেই মূলত এখানে এই আন্দোলনকে সমর্থন দেয়নি। কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি যারা ছাত্রদের সেই কোটা মানে কোটা সংস্কার বলি বা কোটা বিলুপ্ত বলি সেই কোটার দাবির সঙ্গে তারা একমত ছিল, কিন্তু তারা এই চলমান আন্দোলনকে সমর্থন দেয়নি। তো এটার মধ্যে মূলত শঙ্কা ছিল ওই জায়গাটাই যে পাকিস্তানপন্থী সেই যুদ্ধাপরাধী দল আবার এখানে আসন গেড়ে বসবে, এই ভয় থেকেই মূলত তারা এখানে সেটাই প্রমাণ হয়ে গেল। আজকের পর্যায়ে এসে তাদের সংখ্যাকে সঠিক মনে হচ্ছে। দেখুন, এই ব্যাপারটা একটু যদি আমরা চারদিকে চোখ খুলে তাকাই তাহলেই বুঝতে পারি তাদের সংখ্যা কতটা সঠিক ছিল। এবং আমরা তো আসলে 200 মানুষের লাশ দেখেছিলাম ওই সময়টায়, পত্রিকা মারফত যে তথ্যগুলো আমরা পাই বা সংবাদ মাধ্যমে 200 লাশ দেখে তো আমাদের আবেগের জায়গাটা আহত হয়েছে। আমরা মানবিকতার জায়গা থেকে আমরা আহত হয়েছি, আমরা পথে নেমেছি, আন্দোলন করেছি গভর্নমেন্ট বিরোধী। আসলে ওই 200 লাশ যে ছিল, এই লাশটা কার প্রয়োজন ছিল? আওয়ামী লীগ গভর্নমেন্টের কি প্রয়োজন ছিল লাশ, নাকি এই লাশটা তো আসলে আওয়ামী লীগ গভর্নমেন্টের এগেনস্টে গিয়েছে? তাহলে লাশের সুবিধাভোগী কারা? এবং আমি আপনাকে মানে আপনার প্রশ্নে যাবার আগে আরো 2টা তথ্য দিতে চাই। এই আন্দোলনের প্রথম যে খুনের হত্যাকাণ্ডটা কোথায় হয়? ঢাকার সায়েন্স ল্যাবে 2 জন মানুষ মারা যায় 15 তারিখে। 15 তারিখ 16 তারিখ 16 তারিখ দুপুরবেলা মারা যায় একজন ছাত্রলীগের কর্মী, একজন হকার, যাদেরকে আন্দোলনকারীরা পিটিয়ে মারে। এটা ছিল এই আন্দোলনের প্রথম হত্যাকাণ্ড। তারপরে আবার বিকেলের আগে মারা যায় রাজশাহীতে একজন ছাত্র দলের কর্মী আর 2 জন অন্য লোক যাদের পরিচয় পাওয়া যায়নি। সেটা আবার হয়েছে আওয়ামী লীগ পন্থীদের আক্রমণ। তো এখন বিষয়টা হচ্ছে যে মোটা দাগে হত্যাকাণ্ডের শুরুটা কিন্তু হয়েছিল আন্দোলনকারীদের হাত দিয়ে, এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাকে একটু এটা ভাবাচ্ছে বারবার যে একটা 6 বছরের শিশু যে হচ্ছে ছাদের উপরে খেলছিল, সেই শিশুটিকে হত্যা করা সরকারের জন্য কতটা জরুরি ছিল? এই শিশুটা কি গিয়েছিল সরকার বিরোধী আন্দোলন করছিল, এই শিশুটা না করছিল না? তাহলে এই শিশুটাকে কেন দূর থেকে স্লিপার যে স্লিপার কি বলে, কিলিং যেটাকে বলে, দূর থেকে টার্গেটকে একদম নিশানা করে গুলি করে হত্যা করা, হ্যাঁ স্নাইপার যেটা। তো এই যে স্নাইপার দিয়ে মারা হলো, আসলে এটা সরকারের কতটা জরুরি ছিল এই শিশুটাকে হত্যা করা? শিশুটা তো সরকার বিরোধী ছিল না, আন্দোলনে যায়নি, কিন্তু এই শিশুর সিম্প্যাথিটা নিয়ে তো আসলে আন্দোলনকারীদের আন্দোলন জায়গা হয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছে একটু ভাবা জরুরি আমাদের। শুধু সব হত্যাকাণ্ড সরকার নির্বিচার হত্যা করেছে সেটা কিন্তু সত্যি, আমরা বলছি, কিন্তু সকল হত্যার দায় যদি আপনি সরকারের উপরে দিতে চান, আমার মনে হয় কোথাও গিয়ে আরেকটা অন্যায়কে আমরা প্রশ্রয় দেওয়া হবে। কারণ একজন মহিলা ঘরের ভেতরে কাজ করছে 5 তলায়, তাকে নিচ থেকে গুলি করেও 5 তলার ঘরের ভেতরে গুলিটা ঢোকানো যাবে না, তাকে বিমান দিয়ে গুলি করেও 5 তলার ঘরে ঢুকবে না গুলিটা। সমান একটা লেভেল থেকে তাকে গুলি করা হয়েছে, যেটা আমরা গ্রিল ছিদ্র হয়ে যে গুলিটা ঢুকেছে আমরা দেখেছি, একদম আই লেভেল থেকে গুলিটা এসে তার গায়ে লেগেছে ঘরের ভেতরে। এই গুলিটা তাহলে অপোজিট বিল্ডিং থেকে কে করেছিল একদম টার্গেট করে তাকে? সে তো আন্দোলনে যায়নি। সো প্রশ্ন রয়েছে এখানে, কারা লাশের খেলাটা আসলে কিভাবে খেলেছে আমরা এখনো নিশ্চিত না। হয়তো ইতিহাস কোনোদিন আসবেও না, আমরা জানতেও পারবো না আসলে ওই হত্যাকাণ্ডগুলো আদৌ কি সরকার করেছিল, নাকি আন্দোলনকারীদের ভেতরে থেকেই আন্দোলনকে চাঙ্গা করতে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। আর যে সংস্কার কথা বলা হয়েছে, প্লিজ, এই প্যাটার্নটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাই পরিকল্পিতভাবে করা হয়। মানে আমি জাস্ট আমাদের জায়গা থেকে প্রশ্নগুলোকে উত্থাপন করতে পারি। প্রশ্নগুলো আমার মনে হয় যদি মানুষ একটু বিবেক দিয়ে ভাবতে শুরু করে একটা নিরপেক্ষ জায়গা থেকে, তাহলে অনেক প্রশ্ন তারাও খুঁজে পাবে যে আসলে এটা ওইভাবে হয়নি, এইভাবে হয়েছে।
কিন্তু আমরা আসলে যে আবেগের জায়গা থেকে তো বিবেক বিবেচনা বোধটা লোপ পেয়েছিল পুরোপুরি, আমরা এগুলো কিছু ভাবিনি কখনো। এই আন্দোলনের সুফল সবটাই কি পুরোটাই জামায়াত এখন শুরু থেকে যারা হচ্ছে আন্দোলনের মধ্যে জামাত শিবিরের একটা ছায়া দেখতে পাচ্ছিল, তারা যখন এই কথাটা বলেছে, বরাবরই আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনে কোথাও জামাত শিবির নেই, এটা আওয়ামী লীগের অপপ্রচার, জামাত শিবির এখান থেকে একটুল বেনিফিটেড হবে না, এই আন্দোলন একটা নতুন বাংলাদেশের আন্দোলন, এই কথাগুলো বলা হয়েছে তাদেরকে, বারবার তাদেরকে প্রতিহত করা হয়েছে এসব বলে, আওয়ামী লীগের দালাল বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি আমি সার্বিক পরিস্থিতিটার দিকে একটু চোখ দিই, যেদিন শেখ হাসিনা পতন ঘটলো, সেনাপ্রধান সবার আগে ডাকলো জামাতের আমিরকে আলোচনার টেবিলে, জামায়াতের আমির, বিএনপি নেতারা সবাই মিলে গেল রাষ্ট্রপতির সঙ্গে সরকার গঠনের আলোচনা করতে। তারপরে বাংলাদেশের সব হলগুলো মানে ভার্সিটি গুলো দখল করলো জামাত শিবির। এত বছর পরে আজান দিয়ে রাস্তায় নেমে মিছিল করলো জামায়াত, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সহ যত কার্যালয় ছিল সবগুলোকে খুলে দেওয়া হলো, সেখানে মিষ্টি বিতরণ হলো। এবং এত কিছুর পরে যেরকম ডক্টর আসিফ নজরুল বাংলাদেশে খুব চিহ্নিত বিএনপি এবং জামাতের একজন লবিস্ট, যাকে আপনি একটুখানি তার 6 মাস আগের ভিডিওগুলো ঘাটলেও পাবেন, বিএনপি জামাত যে কোনো অনুষ্ঠানে উনি হচ্ছে উপদেষ্টা টাইপের একটা জায়গায় বসে বক্তব্য দিতেন। হ্যাঁ, তো এই মানুষটা হচ্ছে গিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে এখানে, যারা গিয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। আপনি মনে রাখবেন ব্যাপারটা, ডাক্তার আসিফ নজরুল ছিল সেখানে ছাত্রদের প্রতিনিধি। বারবার বলা হয়েছিল যে অন্যরা এসেছে দলীয় প্রতিনিধি থেকে, আসিফ নজরুল এসেছে ছাত্রদের প্রতিনিধি থেকে। তাহলে ছাত্রদের প্রতিনিধি থেকে কেন আমরা কোনো নির্দলীয় নিরপেক্ষ লোক পেলাম না? যে লোকটা এত বছর যাবত জামাতের জন্য কাজ করে আসতেছে, বিএনপির জন্য কাজ করে আসতেছে প্রকাশ্যে, সেই লোকটাই কেন ছাত্রদের প্রতিনিধি হলো? এখন প্রশ্ন টু, যে এই যে জামাত ইসলাম বাংলাদেশের সব জায়গাগুলোকে দখল করলো, যাই করলো, আজ পর্যন্ত ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজনও কোথাও কোনো বক্তব্যে একটা শব্দ উচ্চারণ করেনি জামাত শিবির নিয়ে। একবার তারা বলেনি যে জামাত যা করতেছে সেটার জন্য আমরা আন্দোলন করিনি, জামাতকে আমরা এইভাবে দেখতে চাই না, তারা কিন্তু বলেননি। এবং জামাতের যত বন্দী কারাবন্দী ছিল তার তো কাল 1,500 মুক্ত হয়েছে, আজকে কত হয়েছে জানি না, তারা ঘোষণা দিয়েছে ধারাবাহিকভাবে বিএনপি জামাতে যারা বন্দী হয়েছে সবাইকে মুক্ত করবে তারা। তো এই প্রক্রিয়াটা আসলে আমরা, তাহলে এখন প্রশ্ন যে আন্দোলনটা আসলে কাদের ছিল? আন্দোলনটা ছিল কাদেরকে রক্ষা করার জন্য বা কাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য? এখন পর্যন্ত আমরা কি দেখতে পাই আসলে খোলা চোখে? শুরু থেকেই নতুন যে সরকারের কথা বলছিলেন, তারা কি তেমন কোনো পরিকল্পনা করেছিলেন? না, এই আন্দোলনটা আসলে সচেতন মহল যারা, তারা শুরু থেকেই এটাকে চিহ্নিত করেছিল, যারা আওয়ামী লীগের না, যারা একদম নিউট্রাল জায়গা থেকে ব্যাপারটা দেখতে চেষ্টা করেছে, তারা শুরু থেকেই বলছিল যে এটা মূলত জামাত শিবির, আমেরিকা বা ইউনুসের পরিকল্পিত একটা আন্দোলন, যেটা হচ্ছে সরকার ডাউন করার আন্দোলন। আমি বেশ অনেককেই দেখেছি একদম 5 তারিখে যখন তারা দাঁড়ালেন জুলাইয়ে, তখন তারা বলছিলেন যে এই আন্দোলন কোটায় শেষ হবে না, কোটাটা এখানে দাবি না। এবং আমরা শেষ পর্যন্ত সেটাই দেখলাম, যে কোনো মূল্যেই হোক এই আন্দোলনটাকে ডাইভার্ট করা হলো সরকার পতনের আন্দোলনের দিকে। তো শুরু থেকে আসলে এই আন্দোলনের লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে সরকার পতন। অন্য কোনো আন্দোলন, অন্য কিছু ছিল না আসলে, পুরোটাই ছিল হচ্ছে মানুষকে ইনভলভ করবার জন্য একটা নিউট্রাল দাবিকে সামনে রাখা, ওটা রেখে মানুষকে এখানে এঙ্গেজ করা, আর কিছু ছিল না এটা। এবং সেটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে একটা জিনিস একটু জানতে চাইবো, আমরা জানি যে প্রাক্তন বলা উচিত তিনি কিন্তু শেখ হাসিনার ক্লাসমেট, এবং সেই এই হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আসলে আমার মনে হয় এই জায়গাটা নিয়ে আমাদের সিদ্ধান্ত আসার জন্য আরেকটু সময় নেওয়া প্রয়োজন। কারণ এত বড় একটা সরকারকে নাড়িয়ে দেয়া বা সরকারকে একটা ভুল পথে পরিচালিত করার যে ব্যাপারটা, এটা একেবারেই পুরোটা বাহির থেকে সম্ভব না কখনো। এটা ভেতরে সরকারেরই লোক আছে যারা পুরো বিষয়টাকে হয়তো পিএম কে মিসগাইড করছিল, অথবা সার্বিক বিষয়টাকে একটা ভুল বার্তা দিচ্ছিল বারবার। তো আমরা অনেকেই দেখেছি এরকম ভুল বার্তা দিতে, ভুল কথাগুলো এসে সামনে বলতে সবার সামনে,
এরকম কথা বলছিল যাতে মানুষ আরো বেশি ক্ষুব্ধ হয়। তো কোথাও গিয়ে গভর্নমেন্টের তো অবশ্যই এখানে একটা বড় হাত আছে, গভর্নমেন্টের একটা অংশ অন্তত এটার সঙ্গে জড়িত। সেই সব ব্যক্তিরা এখন কোথায়? হ্যাঁ, এখন সেই সব ব্যক্তি বলতে তো আসলে আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না যে সেই সব ব্যক্তি বলতে আসলে কাদের আমরা মিন করব বা কারা জড়িত ছিল। হয়তো বা ইতিহাস তো বেরিয়ে যায়, ইতিহাস তো আর পুরোটা হাইড করে ফেলা যায় না। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে তাদের মুখোশ উন্মোচন হতে দেখবো, তাদেরকে আমরা আবার দেখবো রাস্তায়, হয়তো নতুন সরকারের সঙ্গে তাদেরকে দেখবো বা কোথাও দেখবো অবশ্যই। শেখ হাসিনার পতনের পরে দেশের শিল্প সংস্কৃতির উপর যে ধ্বংসলীলা এখন বাংলাদেশে চলছে, এ ব্যাপারে শিল্পী সমাজের দায় কত? এখানে শিল্পী সমাজের দায় তো অবশ্যই মানে আর আবার সুযোগ নেই, কারণ শুরু থেকে এই আন্দোলনের পক্ষে তারা ছিলেন না। আমরা বেশিরভাগ শিল্পী বা সাংস্কৃতিক কর্মী বা বুদ্ধিজীবী লেখক তাদেরকে আমরা দেখিনি এই আন্দোলনের পাশে। কিন্তু সরকার পতনের দুদিন আগে তাদের কাছে কি বার্তা গেল বা কি হলো জানি না, দুদিন আগে আপনি দেখবেন যে সকলেই পথে নামলো এবং সকলে পথে নেমে একদম সরকার বিরোধী একটা অবস্থানে গিয়ে আন্দোলনটা শুরু করলেন। এবং তারা কিন্তু জানতেন যে আক্রমণ যেগুলো হচ্ছে, এই আক্রমণগুলো একেবারেই অবশ্যম্ভাবী ছিল, এটাকে মানে এড়াবার কোনো সুযোগ ছিল না, তারা জানতেন এটা। এখন আমরা দেখছি অনেক সাংস্কৃতিক কর্মীরা স্ট্যাটাস দিচ্ছে যে আমরা লজ্জিত, আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমাদের আন্দোলনের লক্ষ্য এটা ছিল না। কারণ এই বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধের উপরে নির্মিত কোন রকম ভাস্কর্য নেই একভাবে বলা যায়। তো সবগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে শিশু একাডেমিকে আগুন লেগে পুড়িয়ে দেওয়া হয়েছে, শিশু একাডেমি ভাঙচুর করা হয়েছে। তারপরে 150 বছরের পুরনো ময়মনসিংহের শশী লজ সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জয়নুল ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে শামীম শিকদারের মতো একজন ভাস্কর্য শিল্পীর ভাস্কর্যগুলো ছিল মুক্তিযুদ্ধ এবং হচ্ছে অসাম্প্রদায়িক মানে বাঙালি যারা তাদের উপরে, সেখানে প্রায় 200-র উপরে ভাস্কর্য ছিল একই জায়গায়, যেটা স্বোপার্জিত স্বাধীনতা বলা হয়। ওই জায়গায় একটা ভাস্কর্য এখন আর নেই, কিছুই নেই। তো এখন এই শিল্পী সমাজ নিজেদের দায় এড়াবার জন্য বলছে যে আমরা নতুন শিল্পীদেরকে আহ্বান করছি, যা যা ধ্বংস হয়েছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম আসলে কি করে সম্ভব যে ধরি আজকে লিওনার্দো দা ভিঞ্চির একটা আপনি শিল্পকর্মকে আপনি ধ্বংস করে ফেলেছেন, এখন আপনি আপনার এলাকার আব্দুল সাত্তারকে ডেকে এনে বলবেন যে তুমি লিওনার্দোর মোনালিসাটা আবার বানিয়ে দাও তাড়াতাড়ি, ওটা ভেঙে ফেলেছে। তো এটা তো সম্ভব না আসলে, যেগুলো ভেঙেছে ওগুলো প্রতিস্থাপন কোনোদিন আর সম্ভব না পৃথিবীতে। ওগুলো একটা শিল্পীর মৌলিক শিল্প ছিল, তো ধ্বংস সব করে ফেলেছে। আজকে যেরকম আমরা দেখতে পেলাম মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশের খুব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, তিনি ঘোষণা দিলেন 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, যেটাকে বাংলাদেশের জন্মের আতুর ঘর বলা হয়, যেখান থেকে বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালীন সময় ফজিলাতুন্নেসা মুজিব তিনি নেতাকর্মীদেরকে জেল থেকে নিয়ে যে বার্তা আসতো বঙ্গবন্ধুর, সেটা পৌঁছে দিতেন নেতাদের কাছে এই বাড়িতে বসেই। এটা ফজিলাতুন্নেসা মুজিব নিজের টাকায় জমিটা কেনা, সে কিছু লোন করে টাকা, তারপরে নিজে এই বাড়িটা বানানো। তো আজকে যখন এত স্মৃতি বিজড়িত একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস মানে সে পত্রিকায় কলাম লিখলেন যে ইউনূস সরকারের প্রথম কাজ হবে 32 নাম্বারকে পুনর্গঠন করা। এখন আমাকে বোঝেন, বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট কিংবা ধরি সেই ফজলাতুন্নেসা মুজিবের ব্যবহৃত যে তৈজসপত্র কিংবা শেখ রাসেলের খেলার সাইকেল, যেগুলো আগুনে পুড়ে গেছে, যেগুলো লুটপাট হয়ে গেছে সব, এটা আপনি পৃথিবীর কোন জিনিসটা দিয়ে রিপ্লেস করতে পারবেন? কারণ 32 নম্বর বাড়িটা মানে তো শুধু ইট পাথর না যে আপনি কিছু ইট দান করলেন, ইট দিয়ে আবার দেয়ালটা তুলে দিলেন মানে 32 তৈরি হয়ে গেল, তা তো না। সো শিল্পীরা এখন দায় এড়াবার জন্য এই ধরনের কিছু কাজ করতেছে, এই ধরনের বার্তা দিচ্ছে, মূলত এটা হচ্ছে দায় এড়াবার একটা চেষ্টা। কিন্তু তারা যেটা করেছে পরিকল্পিত ভাবেই করেছে, তারা জানতেন এটা হবে এবং এটাই করেছেন, তারা এটাই চেয়েছিলেন। তারা জেলখানা থেকে বিনা বিচারে জামাত এবং বিএনপির আসামিদের মুক্তি দেওয়া হচ্ছে, এরকম কোন দাবি কি আন্দোলনকারীদের? মানে সেনা প্রধানের সঙ্গে যে জামাতের আমির প্রথমেই সরকার গঠনের আলোচনা করতে যাবে, এরকম দাবিও তো কোনোদিন ছিল না। আজকে পর্যন্ত যা হচ্ছে, তারেক জিয়া বাংলাদেশে ব্যাক করবে, বিএনপি এর মধ্যেই এত বৃহৎ একটা সমাবেশের ডাক দিয়ে সমাবেশ করে ফেলবে, বাংলাদেশে নতুন দেশ কিভাবে গঠন হবে এটার উপরে। তারপরে তারেক জিয়া লন্ডনে বসে সরকার পতনের দিনই বিকেল বেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে,
তো আসলে আন্দোলনটা, আমি বলছি না যে একটা এই ধরনের সংকটের মধ্যে সবাই তার সুযোগটা নিতে চাইবে, এটা খুব ক্লিয়ার, আমরা জানি এই অঞ্চলের মনস্তত্ত্ব, এটা চাইবেই সবাই সুযোগটা নিতে। কিন্তু আন্দোলনে যারা শুরু থেকেই বললো আমরা নন পলিটিক্যাল, আমরা শুধুমাত্র একটা গণমানুষের সরকার চাই, আমরা নতুন কিছু চাই, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত কাউকে চাই না, আমরা একটা নতুন পাওয়ার চাই, সেই মানুষগুলো মুখে একবার কেন উচ্চারণ করলো না যে বিএনপি তুমি এখানে আগুনে আলু পোড়া দিও না, এই আগুনটা তোমার জন্য জ্বালাইনি? সে কেন একবার বললো না যে জামাত তোমরা এখানে এসে দাঁড়ায়ও না এখানটায়, কারণ তোমাদের জন্য আমরা আন্দোলন করিনি? একটা শব্দ কেউ কেন বললো না? আমাকে বলুন তো। ঠিক তাই, ঠিক তাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে আসলে আমি একটা কথা জানতে চাই, বাংলাদেশের সম্পূর্ণ পুলিশ বাহিনীকে বিধ্বস্ত তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। এরকম ভিডিও যারা এসেছে আমরা দেখতে পাচ্ছি, পুলিশদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্সে বোঝাই করে। এই জায়গাটা তো আসলে পুরো আমরা ব্ল্যাক আউট করে হয়ে আছি, আমরা কোথাও কোনো ইনফরমেশন পাইনি, নিউজ মিডিয়াগুলো কেউ কোনো নিউজ দিচ্ছে না এই ব্যাপারে, বা কেউই কিছুই বলছে না। সামাজিক মাধ্যমে আপনারা যা দেখেছেন আমরাও অতটুকুই দেখবার সুযোগ পেয়েছি, যে থানাগুলোতে যে আক্রমণ হওয়া এবং পুলিশ বাহিনীর কান্নার ভিডিও, চিৎকার করে কাঁদছে পুলিশ, অ্যাম্বুলেন্স ভরে ভরে লাশ বের করছে থানা থেকে, এটা আপনারা যেভাবে দেখেছেন আমরাও দেখেছি। যদি কোনোদিন সত্যটা উঠে আসে হয়তো জানতে পারবো যে সেই গণহত্যাটা কতটা ভয়ঙ্কর ছিল, বা আদৌ গণহত্যা বলে কিছু হয়েছে কিনা। কিন্তু পুরো ব্যাপারটা আমরা যখন বলছি যে নতুন একটা ভয়েস, আমরা সে আগে স্বৈরাচার চাই না, আমরা সে আগে নষ্ট রাজনীতি চাই না। আজকে আমরা ক্ষমতা দখল করবার মানে এখন তো সরকারও গঠন হয়নি, এর মধ্যে যদি আমাদের মিডিয়ার মুখ বন্ধ হয়ে যায়, মিডিয়া যদি বলতে না পারে কোথায় খুন হয়েছে, কারা খুন করেছে, কি কজনকে খুন করেছে, তাহলে আজকে যারা নতুন ক্ষমতা দখল করলেন তারা কতটা গণতান্ত্রিক, তারা কতটা আসলে শুভচিন্তার মানুষ, এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে প্রশ্ন রয়েছে। কারণ গণমাধ্যম কোন রকম হত্যা নিয়ে কথা বলেনি, কিন্তু আপনি ফেসবুকে দেখবেন যে অনেকের ভিডিও গুলো ঘুরে বেড়াচ্ছে, অনেক ব্যক্তি পর্যায়ে অনেকে বার্তাগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া একটা শব্দ করেনি। কেন করছে না তারা? তাদের ভয়টা কি আসলে? আপনাকে শেষ প্রশ্ন, আমি জানি যে আপনি অত্যন্ত চরম একটা এবং পরিস্থিতিও খুব একটা সুবিধা নয়, আগামী বাংলাদেশ আমরা কবে দেখতে পাবো? আদৌ কি দেখতে পাবো কখনো? মানে আমরা যদি শেখ হাসিনা সরকারের যে পতন, সেখান থেকে এই গত ৩-৪ দিনের হিসেবটা করি, তাহলে সেটা খুব ভয়ঙ্কর একটা দিকেই যাচ্ছে। কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবার সময় নেই, বা কোনো রকম আশা জাগাবার মতো এখন পর্যন্ত কিছু আমরা পাইনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নন পলিটিক্যাল একটা গ্রাউন্ড থেকে এসেছেন, এটা যেরকম সত্যি, তারপরে সে সেই 2014-তে উনি কিন্তু রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন, জনশক্তি পার্টি। তো তারপরে গিয়ে আসলে সেই রাজনীতির ইচ্ছেটা তো তার ছিল 14 থেকে, এটাও আমরা জানি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সঙ্গে তার একটা বিশাল দ্বন্দ্ব ছিল, সেটা দীর্ঘদিন মোকদ্দমার মাধ্যমে আওয়ামী লীগ গভর্নমেন্ট তার উপরে প্রেশার রেখেছিল তাকে। তো মানে পুরোপুরি যে রাজনৈতিক কোন রকম ইচ্ছে ছিল না, বা রাজনৈতিক কি বলে যে প্রত্যাশা তার ছিল না, এরকম ব্যাকগ্রাউন্ড মানুষ তিনি না, তার একটা রাজনৈতিক ইচ্ছা আগে থেকে ছিল, আমরা জানি। তো এখন সেই রাজনীতিটাকে কোন দিক দিয়ে খেলবেন আমরা দেখতে চাচ্ছি সেটা। কিন্তু গত কদিনে উনি ইন্ডিয়া পত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছেন বা দেশের বাইরে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কোথাও প্রচন্ড ক্ষোভের জায়গা রয়েছে তার আওয়ামী লীগ গভর্নমেন্টের উপরে। যেরকম বাংলাদেশের প্রত্যেকটা আগুন জ্বালানো বা অগ্নিকাণ্ডে যে যত ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটাকে তিনি বলেছেন যে এগুলো হচ্ছে পুরোটা শেখ হাসিনা গভর্নমেন্টের উপরে মানুষের ক্ষোভ। 32 জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে যত যত দেশ লন্ডভন্ড হয়েছে দেশের, সবকিছু উনি চালিয়েছেন আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে। তো এই যে আঙ্গুল তুলবার যে প্রবণতা, বরং আমরা বলতে পারতাম যে যুদ্ধকালীন একটা দেশে বা একটা সরকার পতনের পর একটা দেশে সুযোগ সন্ধানী মানুষ থাকে, তারা হয়তো লুটপাট করছে, তারা এই কাণ্ডগুলো করছে, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব, আমরা দেখছি, মানে এটা হতে পারে গঠনমূলক আলোচনার জায়গা। কিন্তু যখন আমি পুরো ব্যাপারটাকে ভ্যানিশ করে বলবো যে না, তারা তো আসলে আনন্দ উদযাপন করতেছে এত বছর পরে স্বাধীনতা পাওয়ায়, এবং এই ধ্বংসযজ্ঞগুলো আওয়ামী লীগের উপরে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা অপরাধ না, এটা আনন্দ, এই কথা যখন একজন মানুষ বলে, তখন তার সততা নিয়ে আমার প্রশ্ন রয়েছে যে সে আসলে রাজনৈতিক জায়গায় কি সততা ধরে রাখতে পারে কিনা আদৌ। হ্যাঁ, তো আসলে সার্বিকভাবে ব্যাপারটা শঙ্কার, এবং ভীষণভাবেই শঙ্কার।
জামাত বিএনপি মানে ইতিমধ্যেই এই কদিনের মধ্যেই প্রতিষ্ঠা পেয়ে গেছে সব জায়গায়, বিভিন্ন জায়গায় জামাত লিস্ট করছে কারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল, কারা মৌলবাদ বিরোধী মুভমেন্টে যুক্ত ছিল, তাদের তালিকা হচ্ছে, তালিকা ধরে ধরে পেটানো হচ্ছে। আমার পরিচিত বেশ কিছু মানুষের কথা জেনেছি যারা বাড়ি থেকে পালিয়ে এখন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে, কারণ জামাত তাদেরকে খুঁজছে এলাকা ঘুরে ঘুরে। তো এই পরিস্থিতিটা তো এখন চলছে। অতএব এর মধ্যে থেকে ইতিবাচক কিছু ভাববার আসলে আমি অন্তত পক্ষে কোনো দিক দেখছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, যারা ভিউয়ার আছেন তাদেরকেও ধন্যবাদ। তাহলে এই হচ্ছে বাংলাদেশের ছবি মোটামুটি। বন্ধুরা, এবারে কয়েকটা তথ্য দিয়ে দিই। 1 নম্বর তথ্য, মোহাম্মদ ইউনূস আজকেই সরকারের দায়িত্ব নিয়েছেন। সরকার কোন দিকে যাবে, কাদের সঙ্গে সহায়তা করে চলবে তা স্পষ্ট হয়ে গেছে, রূপরেখা মোটামুটি স্পষ্ট। কিন্তু কতদিন চলতে পারবে এই সরকার, তাই নিয়ে সংশয় থেকে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে রীতিমতো একটা হুমকির সুরে কথা বলেছেন। গতকাল তিনি কি বলেছেন না, 7 সিস্টার্স সহ মায়ানমার সহ ভারতের জন্য বিপদ অপেক্ষা করছে যদি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়, তাহলে সত্যিই কি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কখনো কোনো দিন? আর যদি এই বিষয়ে চলতে থাকে, এই রকম অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার যদি চলতে থাকে, তাহলে সত্যিই কি আগামীতে কখনো কোনো দিন ভারতের পক্ষে সুস্থিরভাবে তাদের জীবন চালানো বা দেশ চালানো সম্ভব নয়। প্রতিবেশী আপনি বদলাতে পারবেন না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনাকে চলতে হবে। যদি সেই প্রতিবেশী আপনার উপরে আক্রমণ করতে আসে, তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে। জানি না সামনে কেন্দ্র সরকার কিভাবে কি ডিল করবেন পুরো ব্যাপারটা, কিন্তু যে তথ্যগুলো দিতে চাই সেগুলো জানিয়ে দিই আজকের অনুষ্ঠানে। প্রথমত হচ্ছে, ঢাকা বিভাগের গোপালগঞ্জ এই এলাকার থেকে শুরু হয়েছে রিটালিয়েশন। জানা গেছে যে আওয়ামী লীগের সব থেকে শক্ত ঘাঁটি এই গোপালগঞ্জ, সেখান থেকেই নাকি প্রতিরোধ ক্রমশ সংগঠিত হচ্ছে। হয়তো আগামীতে আমরা অন্যরকম চেহারা দেখতে পাবো। চট্টগ্রামে আজকে একটা বড় মিছিল বেরিয়েছে, যে মিছিলে 1 দফা দাবি তোলা হয়েছে। দাবিটার বিষয়টা কি না, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, তাদের জানমাল সুরক্ষা দেওয়ার জন্য দাবি তোলা হচ্ছে। দাবি কতটা রক্ষিত হবে সে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আবার মনে করিয়ে দিই, 6 জুলাই রাত্রিবেলায় গণহত্যা শুরু হয়েছিল, প্রথমে পুলিশদের ওপরে, তারপরে সাধারণ মানুষের ওপরে, তারপরে হিন্দুদের ওপরে। হিন্দুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, যে বিভৎসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে খুন করা হচ্ছে, এই দৃশ্যগুলো মর্মান্তিক, দেখতে পাওয়া যায় না। কিন্তু ঘটনাগুলো ঘটছে যে, এই নিয়ে কোথাও কোনো সংশয় নেই। সুতরাং পরিস্থিতি যেদিকেই যাক, আগামীর দিনগুলো বাংলাদেশের জন্য যেরকম ভয়ঙ্কর, আমাদের জন্য আশঙ্কার কিন্তু কম নয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে দুঃখ প্রকাশ করে যাই। 80 বছর বয়সে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি 2 দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন। অত্যন্ত শিক্ষিত পরিবারের সজ্জন মানুষ তিনি, কিন্তু তাঁর শাসনকালে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলোর জন্য আমাদের অনুতাপ থেকেই যাবে। সবথেকে বড় ঘটনা কোনটা? তিনি ওবিসি 1 ক্লাস্টারে নিয়ে এসেছিলেন যাবতীয় মুসলিমদের, এবং প্রশাসনে বিভিন্নভাবে তাদেরকে সুযোগ দিয়েছিলেন। এটা একটা তাঁর শাসনকালের একটা অন্যতম প্রধান কলঙ্ক বলে আমরা মনে করি। তাঁর আত্মার শান্তি কামনা করব না, কারণ মার্ক্সবাদীরা আত্মায় বিশ্বাস করেন না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের ইতিহাসে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন। দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে। আনন্দম টিভিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অন্যদেরও বলুন সাবস্ক্রাইব করতে। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার, বিদায়, আনন্দম।